যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকের লাইভে একটি সুসংবাদ দিয়ে লাইভটি শুরু করব। বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। কোথায় দিয়েছে? চট্টগ্রামে। চট্টগ্রামের ফৌজদারহাটে অনেকদিন ধরে বন্ধ একটি আহ, কারখানা ছিল, জলিল পাটকল সামথিং লাইক দ্যাট, জলিল জুট মিলস। সেই জলিল জুট মিলসের পরিত্যক্ত জমিটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা, এবং সেখানে তৈরি করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরির একটি নতুন কারখানা। কি তৈরি করা উচিত সেখানে? আমাদের সেনাবাহিনীর জন্য কোন প্রযুক্তি বেশি প্রয়োজন? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের চতুর্দিকে বিপদ ধেয়ে আসছে। আমি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো দেখি, পশ্চিমবাংলার টেলিভিশন চ্যানেল দেখি, ভারতের টেলিভিশন চ্যানেল দেখি, এবং ইন্ডিয়ানদের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখি। অসংখ্য কন্টেন্ট তৈরি করেছে তারা। বাংলাদেশের মানে ফেনী জেলাকে তারা দখল করবে, ত্রিপুরা দিয়ে এক ধাক্কা এসে বঙ্গোপসাগর দখল করে আমাদের চট্টগ্রাম আলাদা করে ফেলবে। কেউ পরিকল্পনা দিচ্ছে চিকেন নেক যেন কেটে না দিতে পারে চীন, আমাদের রংপুর বিভাগ দখল করবে। নানা পরিকল্পনা। শুধু পরিকল্পনা নয়, ভারত বাংলাদেশের আহ রংপুর বিভাগের উপরে 3টা ক্যান্টনমেন্ট তৈরি করেছে। শুধু ক্যান্টনমেন্ট তৈরি করেনি, ভারত এখানে S-400 এয়ার ডিফেন্স বসিয়েছে। শুধু এয়ার ডিফেন্স বসায়নি, ভারত এখানে তার লং রেঞ্জের মিসাইল গুলো সেট করেছে। এবং বাংলাদেশের 3 দিকে এখন বিজেপি সরকার। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, আসামে বিজেপি, এবং ত্রিপুরাতেও বিজেপি। বিজেপির রাজনীতির 3টা বড় ট্রাম্প কার্ড: একটা পাকিস্তানের বিরোধিতা, একটা বাংলাদেশ বিরোধিতা, আর একটা মুসলমান বিরোধিতা। বাংলাদেশের জন্য অনেক বড় বিপদ আসছে। এই বিপদে বাংলাদেশকে টিকে থাকতে হলে শক্তিশালী সামরিক বাহিনীর, শক্তিশালী সমরাস্ত্রের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজকে ভারতের ইতিহাস পড়ছিলাম, টিপু সুলতানের ইতিহাস। টিপু সুলতান যখন ব্রিটিশদের সাথে লড়াই করছিল, ব্রিটিশরা তখন মারাঠাদের, গাদ্দার মারাঠাদের এবং গাদ্দার হায়দ্রাবাদের সরকারের সহযোগিতা নিয়ে টিপু সুলতানের বাবা হায়দার আলীর সাথে ফাইট করেছে। হায়দার আলী পরাজিত করেছে ব্রিটিশদের, টিপু সুলতান পরাজিত করেছে ব্রিটিশদের, এবং 3 নম্বর যুদ্ধে পরাজিত হয়েছে টিপু সুলতানের বাহিনী। টিপু সুলতান পরাজয় স্বীকার করেনি, বীরের মতো জীবন দিয়েছে। কিন্তু টিপু সুলতানের পরাজয়ের পর থেকেই ভারতের প্রত্যেকটি রাজ্য পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে মারাঠারাও, পরাজিত হয়েছে শিখরা, এবং অধীনতা স্বীকার করে দাসত্বের জীবন বেছে নিয়েছে হায়দ্রাবাদের নিজাম। এই ইতিহাসগুলো কেন বলছি? টিপু সুলতানের কাছে ব্রিটিশদেরকে মোকাবেলা করার মতো পর্যাপ্ত সমরাস্ত্র ছিল না। টিপু সুলতানের বিশাল সাম্রাজ্য ছিল, কিন্তু সেই সময় টিপু সুলতান অটোমান সুলতানের কাছে অস্ত্রের জন্য আবেদন করেছিল। অটোমানরা তখন লড়াই করছিল ফরাসিদের বিরুদ্ধে। অটোমানদের মিত্র ছিল তখন ব্রিটিশরা। অটোমান সুলতান পারেনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র পাঠাতে। টিপু সুলতান ফরাসিদের থেকে কিছু অস্ত্র সংগ্রহ করেছিল, কিন্তু নিজের ডিফেন্স ইন্ডাস্ট্রি স্ট্রং না থাকলে বিদেশি অস্ত্র দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। একই ঘটনা ঘটেছে 1948 সালে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের সেনাবাহিনীর হাতে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি এতটা শক্তিশালী ছিল না যে ভারতের 3 দিকের আক্রমণ মোকাবেলা করবে। এই হায়দ্রাবাদ, এই মহীশূর, কর্ণাটক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদেরকে টিকে থাকতে হলে এই ভূখণ্ডে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর টিকে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন আন্দালুসিয়ার ইতিহাস। আন্দালুসিয়া 700 বছর স্পেন মুসলিমদের শাসনে ছিল, কিন্তু পরবর্তীতে এই শাসনটা ভেঙে যায়। অনেকগুলো ছোট ছোট রাজ্য হয় তাইফা, এবং একটা একটা করে তাইফা দখল করে খ্রিস্টানরা। সর্বশেষ তাইফা ছিল গ্রানাডা, তাও আরো 200 বছর শাসন টিকিয়ে রাখে।
এই ভারতবর্ষ পুরোটা ছিল মুসলমানদের চারণভূমি। ভারতবর্ষে দিল্লি সালতানাত, মুঘল সালতানাত সহ আরো অনেকগুলো সালতানাত ছিল, সব ভারতের পেটে চলে গিয়েছে। এই ভারতবর্ষের দুই দিকে দুটি মুসলিম সালতানাত টিকে আছে, একটি পাকিস্তান, একটি বাংলাদেশ। এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ায়, শক্তিশালী মিলিটারি থাকায়, পাকিস্তানের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি থাকায় পাকিস্তানের সাথে ভারত কখনো বাহাদুরি দেখাতে যায় না, পারে না। কিন্তু তুলনামূলক দুর্বল বাংলাদেশের দিকে ভারত সবসময় তাকিয়ে আছে। আজকে আমাদের সীমান্তের দিকে তাকান, বাংলাদেশের বিজিবি বিজিবি বাংলাদেশের সীমান্ত রক্ষায় জান প্রাণ দিয়ে কাজ করছে। এই অবস্থায় আমাদের কোন মিত্র দেশের প্রতি নির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের হাতে একটাই রাস্তা, নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করা। আজকে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির ভালো দিক খারাপ দিক দুটো নিয়ে কথা বলবো। এক নম্বর হলো, বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করেছে কারা? পাকিস্তান। পাকিস্তানের শাসন আমলে 1967 সালে বাংলাদেশে গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি হয়, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি হয়। দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ফ্যাক্টরি চালু হয় না, কারণ তৎকালীন সরকারের সাথে ভারতের গভীর সম্পর্ক ছিল। ভারত অনুমতি দেয়নি বাংলাদেশে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করার। এই বন্ধ থাকা কারখানাটি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে। এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আন্ডারে এখন প্রায় 19টি ফ্যাক্টরি আছে। বাংলাদেশ নিজেদের জন্য প্রয়োজনীয় রাইফেল, বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করছে। এখন দুঃখের বিষয় হলো, গত 17 বছরের সময় ভারতের মিত্র সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপাসিটিকে নষ্ট করার জন্য একটা গভীর চক্রান্ত করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে সমরাস্ত্র তৈরি করার আসল কাজ বাদ দিয়ে তাদেরকে শ্যাম্পু, সাবান, চানাচুর, বিস্কুট, মানে জুতা, মোজা, এমন কোনো বিষয় বাকি নেই যেটা সেনাবাহিনীর কাঁধে দায়িত্ব দেয়নি। সেনাবাহিনীর ভিতরে লুপ তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ একটা ব্যবসায় মেতে উঠেছে, যেটাকে বলে ফৌজি বাণিজ্য। পৃথিবীতে কোনো সেনাবাহিনী যদি ব্যবসা বাণিজ্যের দিকে আগায়, সেই সেনাবাহিনীর যুদ্ধের ক্ষমতা থাকে না। সবচেয়ে বড় উদাহরণ পাকিস্তান, সবচেয়ে বড় উদাহরণ মিশর। পাকিস্তান এবং মিশরের সেনাবাহিনী পুরো দেশের অর্থনীতিকে গিলে খাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী আটা, ময়দা, সুজি কোনো কিছু বাকি নেই, সব ব্যবসায় হস্তক্ষেপ করেছে। সে কারণে পাকিস্তান সেনাবাহিনী তার একটা দুর্বলতা, পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে অসংখ্য কোম্পানি। এই জায়গায় ভারত একটা শিক্ষণীয়, আমেরিকা একটা শিক্ষণীয়, তুরস্ক একটা শিক্ষণীয়। এই দেশের মিলিটারি গুলো প্রফেশনাল মিলিটারি, তারা মিলিটারির জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি নেই। আমার একজন মেজর ফ্রেন্ড আছে, নটরডেম কলেজে একসাথে পড়াশোনা করতাম। তো ফেসবুকে দেখলাম ছবি শেয়ার দিয়েছে কিছুদিন আগে, যে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি খুব ভালো মানের শ্যাম্পু, বাজারের ভেজাল শ্যাম্পুর ভিড়ে খুব ভালো শ্যাম্পু। আমি কমেন্ট করলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর শ্যাম্পু বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে, লজ্জা হওয়া উচিত। সেনাবাহিনীর কাজ সাবান শ্যাম্পু বিক্রি করা না। বাংলাদেশে অসংখ্য শিল্প উদ্যোক্তা আছে সাবান শ্যাম্পু তৈরি করার, যারা আমাদের সেনাবাহিনীর হাতে সাবান শ্যাম্পুর কারখানা দিয়ে দিয়েছে, জুতার কারখানা দিয়ে দিয়েছে, তারা আমাদের সেনাবাহিনীর ভালো চায় না। আপনারা দেখেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে ডক্টর ইউনূস সরকারের সময় সেনাবাহিনী ফার্নিচার বিক্রি করছে। বাংলাদেশের একজন উপদেষ্টা বলেছে, সেনাবাহিনীর কাছে আমরা ফার্নিচার দেখতে আসিনি। সেনাবাহিনীর স্টলে কেন ফার্নিচার থাকবে? ফার্নিচার বিক্রেতার অভাব পড়েছে? সেনাবাহিনীর কাজ সমরাস্ত্র বিক্রি করা। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার যে 55 একর জমি সেনাবাহিনীকে তুলে দিচ্ছে, সেনাবাহিনী যেন এই ফ্যাক্টরিটাতে, এই জায়গাটাতে কাজে লাগায় এবং বাংলাদেশের জন্য প্রয়োজনীয় এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ড্রোন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ফাইটার জেট, এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে। এবার আবার একটু আশার কথা বলি। আমাদের সবকিছু নিজেরা জিরো থেকে তৈরি করতে হবে না। আমাদের অনেক মিত্র দেশ রয়েছে যাদের থেকে আমরা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কিংবা তাদের লাইসেন্স ব্যবহারের মাধ্যমে সমরাস্ত্র তৈরি করতে পারি। এক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে, তুরস্কের র্যাপকন কোম্পানির সাথে একটি চুক্তি করেছে। র্যাপকন তুরস্কের একটা গ্লোবাল ব্র্যান্ড, ডিফেন্স ব্র্যান্ড, যারা আমেরিকাতেও যাদের ফ্যাক্টরি আছে। এই র্যাপকন কোম্পানির
লাইসেন্স এনে, মেশিন এনে বাংলাদেশ 105 মিলিমিটার এবং 155 মিলিমিটার আর্টিলারি শেল তৈরি করছে। এই মুহূর্তে আপনারা শুনলে অবাক হবেন যে তুরস্ক আমেরিকার সাথে চুক্তি করে আমেরিকার লাইসেন্স নিয়ে F-16 ফাইটার জেট তুরস্ক নিজেরা তৈরি করে। তুরস্কে যেই F-16 ফাইটার জেট গুলো দেখছেন, এগুলো আমেরিকা থেকে আনছে না, এগুলো সবকিছু তুরস্কে তৈরি হচ্ছে, তুর্কিশ ইঞ্জিনিয়াররা তৈরি করছে, আমেরিকাকে লাইসেন্স বাবদ একটা টাকা দিচ্ছে। আমেরিকার এখানে কিছু বিধিনিষেধ আছে। আবার তুরস্ক এতদিন প্লেন তৈরি করার কারণে এখন তাদের প্লেন ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো যথেষ্ট লোকবল হয়ে গিয়েছে। তারা এখন তাদের নিজস্ব ফাইটার জেট তৈরি করেছে, হুরকুশ, হুরজেট এবং ফাইটার জেট আসছে কান। আমাদের সামনে সুযোগ রয়েছে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, ইউরোপের অন্য দেশ থেকে লাইসেন্সের মাধ্যমে সেই পণ্যগুলো নিজেরা তৈরি করা প্রথম ধাপে। পরবর্তী ধাপে আমাদের সায়েন্টিস্টদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণার কাজে লাগিয়ে দেওয়া। তাহলে প্রোডাকশন লাইন কন্টিনিউ থাকা অবস্থায় নতুন নতুন গবেষণা আসবে। এবং আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির সবটাই যে সরকারি হতে হবে তাও কথা নয়। আমেরিকাতে, তুরস্কে, পৃথিবীর অনেক দেশে বেসরকারি কোম্পানি সরকারের লাইসেন্স নিয়ে, সরকারের অনুমতি নিয়ে বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি করছে। সেনাবাহিনী সেগুলোকে পাহারা দিবে। আমাদের প্রয়োজনে আরেকটা ইপিজেড তৈরি করা হবে শুধু মিলিটারি ইন্ডাস্ট্রির জন্য। সেই ইপিজেড এর একটা অংশ মাটির উপরে হতে পারে, একটা অংশ মাটির গভীরে হতে পারে। ইরান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যে কোনো সময় বিপদ আসলে যেন আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিরাপদ থাকে। ফিলিস্তিন আমাদের জন্য একটা শিক্ষা। ফিলিস্তিনের গাজার একটা ছোট্ট ভূখণ্ড ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, পুরো ইউরোপের সাথে, পুরো পশ্চিমা পৃথিবীর সাথে লড়াই করেছে। তাদের যুদ্ধ বন্ধ হয়নি, প্রতিরোধ বন্ধ হয়নি, কারণ তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি ছিল এবং তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি মাটির নিচে ছিল, যে কারণে তারা মাথা নত করেনি। প্রিয় দর্শক, আজকে আমরা গভীরভাবে স্মরণ করছি 1 জুলাই, আমাদের জুলাইয়ের শহীদদের জন্য। এই জুলাইয়ের শহীদরা বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্ত করেছে ভারতের আধিপত্য থেকে। এই জুলাইয়ের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আবারও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়ার অধিকার ফিরে পেয়েছে, হিম্মত ফিরে পেয়েছে। বিজেপি নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার হিম্মত ফিরে পেয়েছে। গত 17 বছরে এই হিম্মত ছিল না। দুঃখের বিষয়, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা অফিস খুলে বসেছিল। আমাদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলদেরকে আমাদের সেনাবাহিনীর ভেতরে চোখ বেঁধে ইন্টারোগেট করত ভারতীয় বাহিনী। আমাদের আজাদি হারিয়ে গিয়েছিল। দূর থেকে মানুষ জানতো বাংলাদেশ নামে একটি মানচিত্র আছে। বাংলাদেশের এয়ারপোর্টে কে যাবে, কে বের হবে, সেটা কন্ট্রোল করেছে র। সেই জায়গা থেকে আজকে মুক্তির যে আনন্দ আমরা পেয়েছি, এটা পেয়েছি জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লবের এই আত্মত্যাগ, এই কুরবানির কারণে আজকে বাংলাদেশ সেনাবাহিনী সাহস করছে পাকিস্তানে সফর করার, সাহস করছে চীনে সফর করার, সাহস করছে যে কোনো দেশের সাথে স্বাধীন চিত্তে আলোচনা করার, চুক্তি করার। হাসিনার আমলে এটা ছিল না। চীন থেকে অনেক পুরাতন 2টা সাবমেরিন সংগ্রহ করেছিল বাংলাদেশ। তার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দৌড়ে চলে এসেছিল বাংলাদেশে, হাসিনার কাছে জবাব চাইছে কেন বাংলাদেশ সাবমেরিন কিনলো। বাংলাদেশ কি ভারতের বাপের দেশ? বাংলাদেশ সাবমেরিন কিনবে, ভারতকে জানাতে হবে। এটাই ছিল একটা অলিখিত নিয়ম। বাংলাদেশ কোন সামরিক প্রযুক্তি আনলে ভারতকে জানাতে হবে। রাশিয়ার টেকনোলজিতে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্প তৈরি করেছে, ভারত বাধ্য করেছে ভারতকে সেখানে যুক্ত করতে। আবার আসি পারমাণবিক প্রযুক্তি নিয়ে। বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির জনক কে? কে পারমাণবিক প্রযুক্তি বসিয়েছে? পাকিস্তান সরকার বসিয়েছে। পাকিস্তানের শাসন আমলে হয়েছে এবং সেটা আইয়ুব খানের শাসন আমলে হয়েছে। যদি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা না হতো, তাহলে অনেক আগে বাংলাদেশে পারমাণবিক শক্তি চলে আসতো। সেই আতঙ্ক থেকে ভারত তাড়াহুড়া করে পাকিস্তানকে আলাদা করেছে। আলাদা হয়েছে, সমস্যা নেই, কিন্তু তারপরের কোন সরকারকে পারমাণবিক বোমা তৈরির, পারমাণবিক প্রকল্প নিয়ে আগানোর সুযোগ দেয়নি। সর্বশেষ যখন বাংলাদেশ রাশিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তির টেকনোলজির সহযোগিতা চেয়েছে, তখন ভারত গায়ের জোরে ঢুকেছে। ভারতের এত শখ বাংলাদেশে ঢুকার, আজকে দেখলাম বাংলাদেশে কারা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। 1 নাম্বার নেদারল্যান্ডস।
2 নাম্বার জাপান, 3 নাম্বার, 4 নাম্বার সিঙ্গাপুর, চীন এবং যুক্তরাজ্য। ভারত কোথায়? ভারত আমাদের দেশে কোনো বিনিয়োগ করে না। অথচ ভারতের মতো পরাশক্তি এত বড় অর্থনীতি পাশে থাকলে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আসার কথা ভারত থেকে। ভারত 2 টাকা বিনিয়োগ করতে রাজি না। কিন্তু চীন বিনিয়োগ করলে ভারতের আপত্তির কোনো শেষ নেই। বরং ভারত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স নিয়ে যায়। ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে অবৈধভাবে চাকরি করে, পর্যটক বিষয়ে চাকরি করে। বাংলাদেশের প্রতিবেশী প্রত্যেকটি রাজ্যে বাঙালি মুসলমানদেরকে ভারত জুলুম অত্যাচার করছে, তোমরা বাংলাদেশ থেকে এসেছো। আরে ভাই, তোমার দেশের লোক এই দেশে এসে চাকরি করে, এটা স্ট্যাটিস্টিক থেকে বলছি। যতজন বাংলাদেশি ছাত্র ভারতে পড়াশোনা করে তার চেয়ে অনেক বেশি ভারতীয় বাংলাদেশে পড়াশোনা করে। এবং আমরা নতুন সরকারকে বলবো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মান উন্নয়ন করার জন্য এবং বাংলাদেশে বিদেশ থেকে অন্তত 1 লক্ষ শিক্ষার্থীর পড়াশোনার জন্য ব্যবস্থা করা। নেপাল থেকে, ভুটান থেকে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকে সকল বাঙালিরা যেন বাংলাদেশে পড়ার সুযোগ পায়। যারা বাংলাদেশে আসবে, বাংলাদেশে পড়বে, তারা বুঝবে বাংলাদেশ কতটা উদার দেশ, বাংলাদেশের ইসলামিক কালচার কতটা উদার। শুধুমাত্র কলকাতায়, দিল্লিতে আম পাঠিয়ে মানুষের মন পরিবর্তন করা যাবে না। এবং বাংলাদেশ হলো বাঙালি জাতির একমাত্র স্বাধীন রাষ্ট্র। প্রায় সময় আমাদেরকে বলা হয় এপার বাংলা ওপার বাংলা এক হবে। এক হবে যদি ওপার বাংলা ভারত থেকে বেরিয়ে বাংলাদেশে এসে যোগ দেয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যদি কারো ইচ্ছা হয় সে বাংলাদেশে যোগ দিতে পারে। প্রিয় দর্শক, আমরা মনে করি আগামী দিনে ত্রিপুরার সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা দরকার। ত্রিপুরার মানুষ কলকাতায় গেলে তাদেরকে বাংলাদেশি বলে গালিগালাজ করে। ত্রিপুরা থেকে যদি কেউ বাংলাদেশে আসে তাকে ফুলের মালা দেওয়া দরকার, তাকে চকলেট দেওয়া দরকার, মিষ্টি খাওয়ানো দরকার। বাঙালিরা আতিথেয়তার মাধ্যমে ত্রিপুরার মানুষের হৃদয় জয় করা দরকার। তাহলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মানুষ বুঝবে যে বাংলাদেশ দিল্লির চেয়ে তাদের বেশি ঘনিষ্ঠ, তাদের বন্ধু। আমরা কারো শত্রু হতে চাই না। তবে সামরিক ক্ষেত্রে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই যে সুযোগ এসেছে জুলাই বিপ্লবের পর, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আজকে আমরা আরেকটা সংবাদ দেখাবো তুরস্ক থেকে। এই যে চমৎকার ভবনটি দেখছেন, এটি তুরস্কের পেন্টাগন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন আছে, 3 বাহিনীর সদর দপ্তর, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। আমেরিকার পেন্টাগনের তুলনায় 6 গুণ বড় তুরস্কের পেন্টাগন, 6 গুণ, 6 টাইমস। তুরস্ক একটা বিশাল স্বপ্ন নিয়ে একটা বিশাল শক্তিশালী পেন্টাগন তৈরি করছে। এবং এই পেন্টাগনের মাঝখানে দেখেছেন চাঁদ এবং তারা, এটা তুরস্কের ইসলামের পরিচয়। তুরস্ক তার যে তুর্কিশ সেঞ্চুরি ভিশন, সেই ভিশনের পরিকল্পনা অনুযায়ী এটা তৈরি করেছে। এখানে তুরস্কের সুপার কম্পিউটার থাকবে। তুরস্কের সারা বিশ্বব্যাপী সবগুলো মিলিটারি বেজের ইনফরমেশন এখান থেকে যাবে, কমান্ড এখান থেকে যাবে। জুলাই বিপ্লবের মতো একটা ঘটনা তুরস্কে ঘটেছে 2016 সালে, একটা ব্যর্থ বিপ্লব বা একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থানে। এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানকে তুরস্কের জনগণ ঠেকিয়ে দিয়েছিল ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়ে, আপনারা জানেন এই কথা। তারপর থেকে তুরস্কের সেনাবাহিনীতে থাকা বিদেশি দালালগুলোকে কান ধরে বের করে দিয়েছে। ইসরায়েলে দায়িত্বপ্রাপ্ত নেটোতে যে নেটোর সাথে সিআইএ এর সাথে গোপন সম্পর্ক রক্ষাকারী সব মিলিটারি অফিসারকে মিলিটারি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর থেকে 16 থেকে 26, গত 10 বছরে তুরস্ক তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। তুরস্ক এখন নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে, ফাইটার জেট বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে। এই সব কিছু তৈরি হয়েছে 2016 সালের বিপ্লবের পর। 2024 সালে বাংলাদেশের জনগণ যে বিপ্লব করেছে, আমরা যদি এই বিপ্লবকে তুরস্কের মডেলে কাজে লাগাতে পারি, তাহলে 2034 সালে বাংলাদেশ এরকম বড় পেন্টাগন তৈরি করবে, বাংলাদেশ এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে, বাংলাদেশ ফাইটার জেট তৈরি করবে। ইটস অল পসিবল। সিঙ্গাপুরের মতো ছোট দেশ, বড় অর্থনীতি, শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করে দাপটের সাথে টিকে আছে। বাংলাদেশ 16 কোটি 18 কোটি মানুষের দেশ। আমাদের ভয়ের কিছু নেই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
আমাদের জুলাই বিপ্লবের চেতনা টিকিয়ে রাখা এবং দিল্লি না ঢাকা এই প্রশ্নের সব সময় ঢাকা ঢাকা বলা, আমাদের শহীদ উসমান হাদির স্লোগানগুলোকে মনে রাখা, শহীদ উসমান হাদির বক্তব্যগুলোকে মনে রাখা। শহীদ ওসমান হাদি বলেছিল যে জুলাইয়ের সাথে যদি বেইমানি করে আমার মা না, আমার বাপ না। আমাদের জুলাই বিপ্লবের সাথে যেন কেউ বেইমানি না করতে পারে। আমাদের 2000 ছাত্র জীবন দিয়েছে জুলাইয়ে, তাদের আজাদির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন বাংলাদেশ সেনাবাহিনী ধারণ করে, বাংলাদেশের জনগণ ধারণ করে এবং বাংলাদেশ যেন একটি শক্তিশালী স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে কিয়ামত পর্যন্ত টিকে থাকে এই প্রত্যাশা করে। একটা হলো আমেরিকা ইসরায়েল, তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, ইরানকে নিয়ে টেনশন বাড়ছে, আর ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নাম্বার 2, ভারতের অরুণাচলে বিশাল অঞ্চল দখল নিয়ে ফেলেছে চীন। ভারত কি করছে আর কি বলছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন, নবগঠিত ব্যাটালিয়নের 4টি কোম্পানি নাম হলো ইসলামের 4 খলিফার নামে। ভারতের পেছন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। আসেন আগে বাংলাদেশের খবরটা দিয়ে শুরু করি। আমার দেশের সংবাদটা আমার ভালো লাগে আগে বলতে। যারা লাইভটায় পরে যোগ করবেন তারা প্রথমে দেখে নেবেন। বাংলাদেশের প্রথম যে ব্যাটালিয়ন, সেই প্রথম ব্যাটালিয়নের 5টি কোম্পানি রয়েছে। এই 5টি কোম্পানি আমাদের বীর শ্রেষ্ঠ, মানে মুক্তিযুদ্ধে অবদান রাখা 5 জন বীর শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামে যারা সেনাবাহিনীর, তাদের নামে নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীর, এরকম আরো অনেকের নাম আছে। 5টি কোম্পানি প্রথম ব্যাটালিয়নের। সাম্প্রতিক নবগঠিত যে ব্যাটালিয়ন 2 বা 2 নম্বর যে ব্যাটালিয়ন আমাদের, সেই ব্যাটালিয়নের আরো 4টি নতুন কোম্পানি করা হয়েছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রশিক্ষণ এবং গার্ড অফ অনার নিয়েছেন, সেখানে গেছেন, তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। আর সেই 4টি কোম্পানি, দ্বিতীয় ব্যাটালিয়নের 4টি কোম্পানি, যাদের নামকরণ করা হয়েছে ইসলামের বা খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার নামে। একজন হজরত আবু বকর, সেটার নাম হলো আবু বকর কোম্পানি। দ্বিতীয় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কোম্পানির নাম করা হয়েছে ওমর কোম্পানি। তৃতীয় হলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে ওসমান কোম্পানি। এবং খোলাফায়ে রাশিদিনের শেষ যিনি খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে আলী কোম্পানি। এই প্রথম গত 54 বছরে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এত বড় একটি উদ্যোগ বা নামকরণে, এত বড় একটি পরিবর্তনে বাংলাদেশের মানুষ ব্যাপক খুশি হয়েছে। সাম্প্রতিক সময় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি হজ করে এসছেন, তার মুখে কাঁচা পাকা দাড়ি দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আরো বেশি আশার আলো তৈরি করছে। কারণ গত 15.5 বছরে এই সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট কষ্ট দিয়েছে। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার, গুম, খুন, হত্যাকারী সরকারকে সব রকম সাপোর্ট দিয়েছিল যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মধ্যে এখন আমরা আশার আলো দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে। তার অনেক সিদ্ধান্তে বিতর্ক থাকতেই পারে, সেটা আমার আজকের আলোচনার বিষয় নয়। কিন্তু যখন নতুন একটি ব্যাটালিয়ন বাংলাদেশে আসলো সেনাবাহিনীতে, এবং সেখানে 4টি নতুন কোম্পানি ইসলামের 4 জন খলিফার নামে করা হলো, এটিকে সেনাবাহিনীর মধ্যেও একটা বড় রকম পরিবর্তন মনে করা হচ্ছে। বা ইসলামের প্রতি আকর্ষণ থেকে সেনাবাহিনী বা সেনাপ্রধান বা এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রতি মানুষের এবং সেনাবাহিনীর একটা অসাধারণ ভালোবাসা তৈরি হয়েছে। যখন বাংলাদেশের সেনাবাহিনী এমন সিদ্ধান্ত নিচ্ছে, তখন কে? প্রধানমন্ত্রী আমাদের জিয়াউর রহমানের সন্তান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। ভারতের কয়েকটি গণমাধ্যম এটাকে নিয়ে বেশ ভালো প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী ধর্মান্ধ, বা কি বলবো এটাকে, মানে ধর্মান্ধ শব্দটা তারা ব্যবহার করছে, এবং বলছে যে একটা ধর্মীয় লেবাজের মধ্যে বা ধর্মীয় কট্টরপন্থার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আনার চেষ্টা করা হচ্ছে।
শেখ হাসিনা বিদায়ের পর, ঠিক এই শব্দগুলো তারা ব্যবহার করেছে। শেখ হাসিনা থাকতে কি হয়েছিল বাংলাদেশে? আমাদের সেনাবাহিনীকে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের রূপ দিয়েছে, ফার্নিচার ব্যবসায়ী বানিয়েছে, রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর যে মূল কাজ সেই কাজটি সেনাবাহিনীকে দিয়ে করা হয়নি। এমন একজন ব্যক্তি আজিজ, যিনি সেনা প্রধান, তার ভাই বাংলাদেশের টপ টেরর সন্ত্রাসী। একজন সেনা প্রধান যিনি অস্ত্র ব্যবসা করছেন গোপনে। ওই যে সেই অস্ত্র ব্যবসার পার্টনার ছিল কে? আমাদের সামি ওরফে, কি জানেন তো আপনারা, আল জাজিরার সেই কুখ্যে মানে কথিত সাংবাদিক জুলকারনাইন সিয়ার, যিনি কিন্তু মূলত অস্ত্র ব্যবসা করতেন আজিজের সাথে। তার লেনদেনগত ত্রুটি বা সমস্যা থেকে তিনি ওই পদ থেকে বেরিয়ে এসে একটু এখন সাদার চেষ্টা করছেন। মূলত সেও সেনাবাহিনী থেকে চাকরি হারিয়েছিলেন অসৎ পথ অবলম্বনের জন্য। কিভাবে তিনি সাংবাদিক হলেন আর আমার জানা নাই। তাকে সাংবাদিক হিসাবে আপনার কি আল জাজিরা দ্বিতীয় আর কোনো খবরে দেখেছেন? দেখেন নাই, কিন্তু নামটা আল জাজিরার সাংবাদিক। তো বিষয়টা হলো, সেই সেনাবাহিনী এখন আমাদের ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন হচ্ছে, এবং সেখানে এই যে ব্যাটালিয়নগুলো করা হলো, এতে করে পৃথিবীকে কি মেসেজ দিল সেনাবাহিনী? পাশাপাশি সেনা প্রধান যে চ্যালেঞ্জটি নিয়েছেন, দক্ষিণ এশিয়াতে এমন একটি সময় ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করে বা কোম্পানি প্রতিষ্ঠা করে, এটি বাংলাদেশের সেনাবাহিনী তার প্রতিবেশী বা তার মিত্র বা তার শত্রু বা তার থ্রেট অর্গানাইজেশনগুলোকে একটা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তার ভুল পথ থেকে সঠিক পথে চলে আসছে, বা ভুল পথকে এড়িয়ে এখন সঠিক পথে যাত্রা করতে চাইছে। এটার জন্য ওয়াকারুজ্জামান একটা সেলুট পাওয়ার যোগ্য, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা এটা সিদ্ধান্তের সাথে নিয়ে পথে আছেন, সবাইকে একটা সেলুট আমরা দিতেই পারি। এটাই বাংলাদেশ। ভারতে তারা জয় শ্রীরাম দিয়ে সব করতে পারবে, তারা পুজো দিয়ে সব করতে পারবে, তারা গেরুয়া পোশাক দিয়ে সব করতে পারবে, কিন্তু বাংলাদেশে যখনই ইসলাম শব্দটা বা ধর্মের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাবে, তখনই এটা নিয়ে আলোচনা করবে ভারত। যে বাংলাদেশের সবচেয়ে স্বাধীনভাবে আছে, পৃথিবীতে সবচেয়ে স্বাধীনভাবে সংখ্যালঘুরা যে দেশটায় বাস করে, তার নাম বাংলাদেশ। কিন্তু ভারতের চিত্রগুলো কি? কিন্তু ভারত দেখেন বাংলাদেশ নিয়ে কত রকম মিথ্যা খবর করছে, রাম মন্দির বানিয়ে বিশাল আওয়াজ তৈরির চেষ্টা করছে, ভেতর থেকে বিজিবি সমর্থিত হাসিনার প্রেতাত্মাগুলোকে জাগিয়ে তুলে নতুন করে বাংলাদেশে তারেক রহমান সরকারকে বিপদে ফেলতে চাইছে, বাংলাদেশকে অরাজকতার দিকে নিতে চাইছে। এগুলো সব পরিকল্পিত ঘটনা রয়ের এবং ইন্ডিয়ার এবং আমাদের প্রিয় হাসিনা আপার দলের। অবশেষে সেই ভারত এখন বাংলাদেশের এই 4টি কোম্পানি নিয়ে নানান রকম প্রতিবেদন প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি সরকার এই সব তথ্যে বা এরকম কোনো বিষয় কান দেবে না, কারণ ভারত কি বলছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ভারতকে এই বিষয়ে পাত্তা দিয়ে চলতে চাই না। আমাদের দেশের জনগণ কি চায়? আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেই দেশের মানুষ যেটা চায় সেটা। যেমন সাম্প্রতিক সময় টেকনাফ এবং কয়েকটি জায়গায় কালেমার পতাকা নিয়ে অনেকের চুলকানি বেড়ে গেছে। ভাই, কালেমার পতাকা থাকতেই পারে, একটা মুসলিম দেশ। পুরো সৌদি আরবই তো কালেমার পতাকা। সৌদি আরব নিয়ে আমেরিকার মাথা ব্যথা আছে? নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আছে কেন? ওই যে প্রতিবেশী একটি দেশ, তারা এটাকে জঙ্গি বানাতে চায়। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। হাসিনার আমলে এগুলা তৈরি করার জঙ্গি, এগুলো আওয়ামী লীগেরই লোক। এই আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কিছু ভাড়া করা হুজুরদের নিয়ে তার নিজের দলের এই কি বলে তার দলের আওয়ামী লীগের এই বাহাউদ্দিন নাসিম টাসিম আরো কারা কারা ছিলেন না, তাদের দুলাভাই টুলাভাইদেরকে দিয়ে, আব্দুর রহমান টরমান, এদেরকে দিয়ে হাসিনা এইসব জঙ্গি বানাইতো পৃথিবীকে দেখানোর জন্য যে আমাকে ক্ষমতা রাখে, জঙ্গি দমনে আমাকে লাগবে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশের আলেমরা কখনো জঙ্গি ছিল না, হবে না। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হতে পারে না, পারে না। এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। যারা বলছেন তারা হলো হাসিনার প্রেতাত্মা। যেসব সাংবাদিকরা, কলামিস্টরা, ফিফথ কলাম, এই জঙ্গি রাষ্ট্র, কালেমার পতাকা নিয়ে চুলকানি, এরা সব আওয়ামী লীগের লোক। এরা সব ভারতের কাছ থেকে মাসোহারা পাওয়া লোক। অতএব এখানে আর দ্বিতীয় কোনো বক্তব্য থাকতে পারে না। আসেন 2 নম্বর আন্তর্জাতিক খবরের আসে। আমাদের প্রতিবেশী দেশ ভারত তার অরুণাচলের বিশাল অঞ্চল দখলে নিয়ে গেছে চীন। এইটা ভারতের টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম প্রকাশ করেছে। সেই অরুণাচলের যে অঞ্চলগুলো দখল করেছে, সেখানে থাকে ভারতের একটি আদিবাসী গ্রুপ, না আদিবাসী গ্রুপ।
তাদের যে এটা প্রধান ব্যক্তি তিনি বলছেন পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, চীনের, তারা সেই অরুণাচলের ভেতরে ঢুকে পড়েছে, বিশাল অঞ্চল, ভারতীয় অঞ্চল তারা দখলে নিয়েছে। তো সেই না অধিবাসীদের যিনি প্রধান তিনি গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন